একটা দারুণ ভিউ পাওয়া যাচ্ছে, একদম সমগ্র কাটরা শহরটা দেখা যাচ্ছে পাহাড়ের চূড়া থেকে। আরও কাছে চলে এসেছি, আরও একটা ভিউ। ফাইনালি আমরা চলে এসেছি শ্রীমাতা বৈষ্ণো দেবী। আমরা রয়েছি এখন মেঘের মধ্যে। আমরা আপাতত আছি ত্রিকুটা ভবনে। আপনাদের একটু দেখিয়ে দিই, এটা একটা ডরমেটরি। এখানে এক একটা ঘরে অন্তত 10টা করে বেড রয়েছে। আপনারা যারা গ্রুপে আসবেন অথবা শেয়ার করেও থাকতে পারেন। টোটাল 5টা ফ্লোর রয়েছে, গ্রাউন্ড ফ্লোরের পর আরও 4টে ফ্লোর, এবং এইভাবে লম্বা করে প্রত্যেকটা ডরমেটরির ঘর রয়েছে। এবং ওই পাশে কমন টয়লেট রয়েছে এবং পানীয় জলের ব্যবস্থা রয়েছে, ফিল্টার রয়েছে, এবং ডরমেটরিতে লিফট রয়েছে। সেই সঙ্গে আপনাদের ভেতরের কন্ডিশনটাও দেখিয়ে দিই। এই হচ্ছে ডরমেটরির ঘর। ঘরের তুলনায় পাখার সংখ্যা একটু কম আছে। এখানে যেটা নিয়ম আছে যে নন এসি বেড নিলে আপনাদের জন প্রতি 150 টাকা পড়বে, এবং যদি এসি বেড নেন জন প্রতি 200 টাকা প্রতিদিন পড়বে। আমরা আপাতত চলেছি শ্রীমাতা বৈষ্ণো দেবীর দর্শনে। দেখা হচ্ছে বৈষ্ণো দেবী একদম দেবীর থানে। ডরমেটরির নিচটা অনেকটা এরকম, তলায় রয়েছে মাতা লক্ষ্মী মহালক্ষ্মী টেম্পল, এবং এইখানে ডরমেটরি কাউন্টার। এখানে থেকে আপনারা বুকিংয়ের যাবতীয় কার্য সারতে পারবেন। পাশে আছে ক্যান্টিন, এবং ক্যান্টিনে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন, এবং রেট যথেষ্ট সাধ্যের মধ্যে। মাতা বৈষ্ণো দেবীর জন্য এই হচ্ছে RFID কাউন্টার, যেটা আমাদের ত্রিকুটা ভবনের একদম কাছেই আছে। এখানে আপনি আপনাদের আধার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন, এবং আপনাদেরকে RFID কার্ড নিতে হবে, ঠিক অমরনাথের মতোই। এই হচ্ছে আমার RFID কার্ড, এবং সামনেই অটো আছে। এখান থেকে অটো বুকিং করে আমরা যাব একদম মাতা বৈষ্ণো দেবী দর্শনে। আপাতত আমরা চলে এসেছি শ্রীমাতা বৈষ্ণো দেবী দর্শনের উদ্দেশ্যে, এবং আমরা আপাতত রাস্তা আমাদের যাত্রা শুরু করব। এখানে ওয়েদার কিন্তু বালতালের থেকে সম্পূর্ণ আলাদা। এখানে বৃষ্টি হচ্ছে, একটু আগে পর্যন্ত মুষলধারে বৃষ্টি হয়েছে। আপাতত বৃষ্টি একটু থেমেছে, তবে আবারও যে কোনো মুহূর্তে বৃষ্টি শুরু হতে পারে। কাটরাতে বেশ অনেক দিন ধরেই বৃষ্টি হচ্ছে, এবং দুটো অংশই জম্মু-কাশ্মীর অর্থাৎ অমরনাথ এবং মাতা বৈষ্ণো দেবী, কিন্তু হলেও দু জায়গার ওয়েদার সম্পূর্ণ ডিফারেন্ট। আমরা শুরু করেছি মাতা বৈষ্ণো দেবীর উদ্দেশ্যে যাত্রা। আমাদের সমস্ত চেকিং সম্পূর্ণ হয়েছে, এবং ফাইনালি আমরা মাতা বৈষ্ণো দেবীর উদ্দেশ্যে যে মূল রাস্তা, সেই রাস্তা ধরে যাত্রা শুরু করলাম। বৈষ্ণো দেবী দর্শনের একটা সুবিধা হচ্ছে এই রাস্তার অনেকটা অংশে আমরা শেড পাবো, যেটা অমরনাথ যাত্রার ক্ষেত্রে পাইনি। এবং এখানে আরেকটা ব্যাপার আছে যে এখানকার যে রাস্তাটা, সম্পূর্ণ রাস্তাটাই বাঁধানো, কংক্রিটের স্ল্যাব বসানো আছে, যার ফলে যাতায়াতের ক্ষেত্রে অনেকটা সুবিধা আছে। এবং রাস্তাটা অনেকটা ফ্ল্যাট, মানে চড়াই থাকলেও এই চড়াই সাধারণত সবাই উঠতে পারবে। ওকে, আমরা খুব এক্সাইটেড। ওয়েদার মেঘলা, হালকা ঠান্ডা রয়েছে, তো আশা করা যায় আমরা খুব ভালোভাবেই মাতার দর্শন করতে পারবো। এবং যদি বৃষ্টি না আসে, আমরা আশা করছি যে আমাদের টার্গেট 5 থেকে 6 ঘন্টার মধ্যে
একদম মাতার দর্শন করা, মাতার কাছে পৌঁছানো, সেটা আমরা অ্যাচিভ করতে চাইছি। দেখা যাক কতটা অ্যাচিভ করা যায়, দেখা যাক প্রকৃতি কতটা সঙ্গ দেয় আমাদের। জয় মাতা দি। আমরা এগিয়ে চলেছি মাতার মন্দিরের দিকে। আমরা আরও কিছু দর্শনীয় স্থান যাওয়ার পথে যেগুলো পড়বে আপনাদের দেখানোর চেষ্টা করব। মাতা বৈষ্ণোদেবী দর্শনের উদ্দেশ্যে আমরা যাচ্ছি এবং যাত্রাপথে আমরা দেখতে পাচ্ছি একটি নদী, এটাকে বানগঙ্গা বলা হয়, যেখানে মাতা বৈষ্ণোদেবী তার যে চুল দিয়েছিলেন সেই হিসেবে সেটাই পরবর্তীকালে অপভ্রংশ হয়ে বাল থেকে বান এবং সেই কবে বানগঙ্গা হয়ে যায়। অনেকেই স্নান করতে দিচ্ছি এবং খুব ভালো নদীটার স্রোত রয়েছে, তবে জল খুব বেশি নেই। অনেকেই নদীতে নামছেন, স্নান করছেন, আমরা দেখতে পাচ্ছি। আপাতত আমাদের যাত্রা সবে শুরু হয়েছে, এখন অনেকটা পথ বাকি। যাত্রাপথে সুন্দর একটা মন্দিরের দর্শন পেয়েছি। এই হচ্ছে রাস্তা। ফাইনালি আমরা মাতা বৈষ্ণোদেবীর প্রথম দর্শন মন্দিরে হাজির হয়েছি। চরণ পাদুকা, মায়ের চরণ পাদুকা এখানে রয়েছে। প্রথম দর্শন মন্দির শ্রী চরণ পাদুকা। আমরা সেখানে আছি, উপরে ডিসপ্লে বোর্ডে সুন্দর মন্দিরের ভেতরটা দর্শন হচ্ছে। চলো ভাইয়া, জয় মাতা দে, জয় মাতা দে, জয় মাতা দে। 14 में এখনো রাস্তা অনেকটাই বাকি। আমরা পরে আরেকটা ডেস্টিনেশন আবারও ফটো ফ্রেমে ধরে রাখার চেষ্টা করছি। প্রকৃতি এখানেও তার অপরূপ শোভা প্রদর্শিত করছে এবং আমরা এখান থেকে নিচ থেকে কাটকা শহরটা দেখতে পাচ্ছি। আমরা শ্রীমাতা বৈষ্ণোদেবী দর্শনে যাচ্ছি এবং পথে একটা দারুণ ভিউ পাওয়া যাচ্ছে। একদম সমগ্র কাটরা শহরটা দেখা যাচ্ছে পাহাড়ের চূড়া থেকে। আমরা যে ত্রিকুট ভবনটায় ছিলাম সেটাও দেখতে পাচ্ছি এখান থেকে। এই যে মাথাটা ওভাল মতো রয়েছে, 4টে স্তম্ভ রয়েছে বাড়িটা, এই বাড়িটাতেই আমরা ছিলাম। এবং দূর থেকে আছে কাটরা রেলওয়ে স্টেশন, ট্রেন দাঁড়িয়ে আছে, সেটা দেখতে পাচ্ছি। এবং পাহাড়ের চূড়া থেকে সমগ্র কাটরা শহরটা, তার যে দৃশ্য অপূর্ব সুন্দর। ফাইনালি আমরা অর্থ কুমারীতে এসে পৌঁছেছি। বৈষ্ণোদেবীর ক্ষেত্রে এই 6 কিলোমিটার রাস্তা অত্যন্ত খাড়াই রাস্তা এবং এখান থেকে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে যায়। একটা রাস্তা 6.5 কিলোমিটার, যেটা দেখতে পাচ্ছি ভায়া হাতিমাতা মার্গ, আর একটা 5.5 কিলোমিটার যেটা ভায়া হিমকটি মার্গ। আমরা ভায়া হিমকটি মার্গ হয়ে 5.5 কিলোমিটারের রাস্তাটা ধরবো, অর্থাৎ এই পথটা ধরবো। আরেকটা রাস্তা এই পথ যেটা 6.5 কিলোমিটার যায়, আর এই রাস্তাটা হচ্ছে 5.5 কিলোমিটার, যে রাস্তা ধরে আমরা এখন যাব। বৈষ্ণোদেবীর এই অংশ থেকে আপনারা ব্যাটারি গাড়ি পেয়ে যাবেন। টিকিট প্রাইস লেখা আছে জন প্রতি 450 টাকা। এখান থেকে বাকি অংশটা আপনারা ব্যাটারি গাড়িতে যেতে পারবেন। তবে ব্যাটারি গাড়িতে চাপতে হলে প্রথম 6-6.5 কিলোমিটার আপনাদের কিন্তু কষ্ট করে উপরে উঠে আসতে হবে। এখানে ব্যাটারি গাড়ি দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন।
এই ব্যাটারিগুলো জন প্রতি 450 টাকা করে নেয় এবং আপনারা এই ব্যাটারি গাড়িগুলো করে যেতে পারেন। তবে তার জন্য 6 কিলোমিটার অবশ্যই আপনাদের কষ্ট করে উপরে উঠে আসতে হবে। जय माता दी, 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 सारे बोलो जय माता दी, यार से बोलो जय माता दी। माता वैष्णो देवी मंदिरे फार्स्ट ভিউর কাছাকাছি চলে এসেছি, আর খানিকটা রাস্তা, তারপরেই আমরা মাতা বৈষ্ণো দেবীর দর্শন সম্পন্ন করতে পারবো। মাতা বৈষ্ণো দেবীর প্রথম দর্শন আমরা ফাইনালি পেলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওই অবধি পৌঁছতে হবে, আর এখন এতটা রাস্তা বাকি, অনেকটাই চলে এসেছি, একদমই সামনে চলে এসেছি। এরপর আরও সামনে থেকে আপনাদের ভিউ দেখাবো, আরও কাছ থেকে মাতা বৈষ্ণো দেবীর একটা ভিউ। আর সামান্য রাস্তা, সকাল 7টায় আমরা চেকপোস্ট থেকে হাঁটা আরম্ভ করেছিলাম, আর মাতার দর্শন করতে আর খানিকটা সময় বাকি। ঘড়িতে এখন বাজে 10টা 50, অর্থাৎ 3 ঘন্টা 50 মিনিটে আমরা প্রায় 14 কিলোমিটারেরও বেশি রাস্তা আমরা অতিক্রান্ত করে ফেলেছি, এবং মাতার দর্শন আর কয়েকটা মিনিটের অপেক্ষা। আমরা মন্দিরের আরও কাছে চলে এসেছি, আরও একটা ভিউ সামনে থেকে। ফাইনালি আমরা চলে এসেছি শ্রীমাতা বৈষ্ণো দেবী মন্দিরের একদম সামনে। এরপর আমাদের মোবাইল এবং ব্যাগপত্র জমা দিয়ে দিতে হবে, তাই আর কোনো ছবি তোলা যাবে না। তাই আপনাদের একবার ভিউটা দেখিয়ে দিই। এই হচ্ছে রোপওয়ে, এই রোপওয়ে করে আমরা কাল ভৈরব মন্দিরে যাব। এই উপরে আছে কাল ভৈরব মন্দির। এই সেই জায়গা যেখানে শ্রীমাতা বৈষ্ণো দেবী ভগবান শিবের জন্য বসে প্রার্থনা করেছিলেন, তপস্যা করেছিলেন, এবং শিবজি তাকে দর্শন দিয়েছিলেন। আমরা ধীরে ধীরে মন্দিরের দিকে এগিয়ে চলেছি। বাবা, এখানে জমা করতে হবে? এটা মানে খারাপ লাঠিটাকে ভালো লাঠি নিয়ে চলে গেছে। বৈষ্ণোদেবী মাতা দর্শনের ক্ষেত্রে একটা নিয়ম এখানে রয়েছে।
আপনারা সোজা হেঁটে এলে 2 ও 3 নম্বর লকার রুম পাবেন। সেখান দিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে এবং নেমে সেখানে আগে আপনাকে লকার রুমের সমস্ত কিছু জমা করতে হবে, ব্যাগপত্র এবং মোবাইল, এবং করার পর আপনাকে আবার উপরে উঠে এসে স্কাই ওয়াক আছে এবং সেই স্কাই ওয়াক দিয়ে আপনাকে মাতার দর্শন করতে হবে। শ্রীমাতা বৈষ্ণোদেবী দর্শনের ক্ষেত্রে যেহেতু কোনো মোবাইল বা ক্যামেরা অ্যালাউ করে না, তাই মাতার দর্শনের কোনো ভিডিও বা ছবি আমাদের কাছে নেই। আপাতত মাতার দর্শন করে আমরা কাল ভৈরব মন্দিরের জন্য যাত্রা শুরু করলাম। আমরা রয়েছি এখন মেঘের মধ্যে। এটা অদ্ভুত লাগলো সত্য, এই বিল্ডিংটার ভেতরে মেঘ, এটা কোনো ধোঁয়া নয়, এটা মেঘ। এক অপূর্ব দৃশ্য। এখন ঘড়িতে বাজে দুপুর 1:12 এবং মেঘের মধ্যে দাঁড়িয়ে রয়েছি কাল ভৈরবের দর্শনের জন্য রোপওয়ের টিকিট। পুরো মেঘের মধ্যে দিয়ে হাঁটা, চারিদিকে মেঘাচ্ছন্ন এবং মেঘের বুক চিরে আমরা এগিয়ে চলেছি রোপওয়ের দিকে কাল ভৈরবের দর্শনে। এক অপূর্ব দৃশ্য। কাল ভৈরবে এটাই হচ্ছে রোপওয়ে লাইন। এখান থেকে তলায় টিকিট কেটে এখান থেকে স্ক্যান করে এবার যাচ্ছে। এই হচ্ছে আমার একটা টিকিট রোপওয়ে। আমরা এবার রোপওয়েতে উঠব। আমরা আস্তে আস্তে রোপওয়ের দিকে এগিয়ে যাচ্ছি। চলো চলো। এই হচ্ছে রোপওয়ে স্টেশন। এই হচ্ছে পুরো লাইন, মেঘের মধ্যে দিয়ে রোপওয়ে চলেছে। আপাতত মেঘের দেশে আমাদের অপেক্ষা করতে হবে কখন আমরা রোপওয়ে চড়ে যাব কাল ভৈরবের মন্দির। আপাতত অপেক্ষা। দীর্ঘ লাইন শেষে যখন রোপওয়েতে উঠবো তখন আবারও আপনাদেরকে দেখাবো কিভাবে রোপওয়ে চলেছে কাল ভৈরবের মন্দিরের উদ্দেশ্যে। शिव कैलाशो के वसी धौड़ी धारो के राजा शंकर संकट संकट हरना ओ भोले बाबा शंकर संकट हरना तेरे कैलाश
तलाशों का अंत न पाया, अंत बेअंत तेरी माया। ओ भोले बाबा अंत बेअंत तेरी माया। शिव के लाशों के वासी, धौड़ी धारों के राजा, शंकर संकट हरणा। ओ भोले बाबा शंकर संकट हरणा। बेल की पत्तियां भांग আমরা এখন আছি কাল ভৈরব মন্দিরে এবং এই কাল ভৈরব মন্দির থেকে কাটরার দৃশ্য অপূর্ব। এই হচ্ছে মাতা বৈষ্ণো দেবীর মন্দির। शिव के लाशों के रसी, এই হচ্ছে সম্পূর্ণ দৃশ্য। দূর থেকে হেলিপ্যাড দেখা যাচ্ছে। যারা বৈষ্ণোদেবী যারা হেলিকপ্টারে করে আসবেন তাদের জন্য সেটাই হেলিপ্যাড, এবং সেখান থেকে বাকি রাস্তাটা পায়ে হেঁটে যেতে হবে। রোদ উঠেছে, আবার মেঘও দেখতে পাচ্ছি, যেন মেঘের কোলে রোদ উঠেছে। এই হচ্ছে কাল ভৈরব মন্দির। এই হচ্ছে কাল ভৈরব মন্দির। এবার তবে ফেরার পালা। কাল ভৈরবের মন্দিরে দর্শন করলাম পাহাড়ের একদম চূড়ায়। এবার আস্তে আস্তে পাহাড় থেকে নিচে নামতে হবে। আপাতত আবার রোপওয়ে ধরে আমরা বৈষ্ণোদেবী নামবো এবং সেখান থেকে আমরা হেঁটে একদম পাহাড়ের নিচে নামবো। এবং সেই সঙ্গে আমাদের যে এই ট্যুর, আমাদের যে মূল উদ্দেশ্য ছিল দু জায়গার দর্শন, অমরনাথ এবং শ্রীমাতা বৈষ্ণোদেবী, সেই যে ট্যুর সেটা এখানেই সমাপ্ত হবে। এবং এর সাথে সাথে আরও কিছু যদি টুকরো টুকরো স্মৃতি ধরে রাখতে পারি ফেরার পথে, সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ। ফাইনালি এবার বাড়ি ফেরার পালা। আমরা সবাই মিলে এই কটা দিন খুব মজা করেছি, আনন্দ করেছি।
হ্যাঁ, অবশ্যই এই ট্যুরটা খুব কষ্টদায়কও ছিল শরীরের জন্য, কারণ একসাথে দুখানা ট্রেক প্রায় 56 থেকে 60 কিলোমিটার একদিনের ব্যবধানে হাঁটা, এবং সেই একদিনে অবশ্যই লম্বা জার্নিও ছিল। তো তারপর যাই হোক, তবে অনেকগুলো স্মৃতি, অন্য রকম কিছু কয়েকটা দিন কাটানো, ট্র্যাডিশনাল জীবনের মাঝে একটু বিরতি, সব কিছু নিয়ে ফাইনালি অনেক মধুর স্মৃতি নিয়ে আমরা ফিরছি, এবং আমাদের ট্যুরের সাকসেস নিয়ে, সফলতা নিয়ে ফাইনালি ফিরছি। আমরা ত্রিকুট ভবন ছেড়ে দিলাম, আপাতত কাটরা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হব। আমাদের বন্দে ভারত আছে 5:45-এ। আমার সাথে মিলন রয়েছে, অনির্বাণ রয়েছে, এবং আমরা অটো ধরবো এখান থেকে কাটরা স্টেশনের জন্য, এবং তারপর আমরা সেখান থেকে 5:45 বন্দে ভারত আছে, বন্দে ভারত ধরে সোজা দিল্লি, এবং সেখান থেকে রাজধানী ধরে হাওড়া। কাটরা স্টেশন থেকে দেখা যাচ্ছে মাতা বৈষ্ণো দেবীর সমস্ত রাস্তাটা, যেটা আলো জ্বলছে পাহাড়ের ওপর, এবং ভোর হচ্ছে। আপাতত আমরা যাচ্ছি কাটরা স্টেশনের ভেতর। কাটরা স্টেশনের ভেতর, কাটরা স্টেশনে কড়া নিরাপত্তা রয়েছে, প্রচুর সিআরপিএফ মোতায়েন রয়েছে, এবং এখানে মজার কথা হলো প্রত্যেকটা স্টেশনের স্ট্রাকচারগুলো অনেকটা একই স্টাইলে লেখা স্টেশনগুলোর নাম, এবং প্রচুর সিকিউরিটি রয়েছে। আমাদের দেশের জাতীয় পতাকা উড়ছে কাটরা স্টেশনে, এবং আমরা চলে এসেছি আপাতত শ্রীমাতা বৈষ্ণো দেবী কাটরা। আমরা চলে এসেছি শ্রীমাতা বৈষ্ণো দেবী কাটরা স্টেশন। আমরা চলে এসেছি শ্রীমাতা বৈষ্ণো দেবী কাটরা স্টেশনে। প্ল্যাটফর্ম নম্বর 2-এ দিয়েছে বন্দে ভারত এক্সপ্রেস, এবং সেখানে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আমরা বন্দে ভারতে উঠব, সেদিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। কাটরা স্টেশনটা যথেষ্ট সুন্দর একটি স্টেশন, এটা একটা জাংশন, এবং এখানে প্রচুর প্ল্যাটফর্ম রয়েছে। সে তো দেবেই। আশপাশের ভিউটা দেখিয়ে দিই, একদম পাহাড়ের কোলে স্টেশন। এই হচ্ছে প্ল্যাটফর্ম নম্বর 2, এইদিকে। এই कृपया ध्यान दें, गाड़ी संख्या 22478 वंदे भारत एक्सप्रेस श्री माता वैष्णो देवी कटरा से चलकर लुधियाना जंक्शन के रास्ते न्यू दिल्ली को আজকে বন্দে ভারত আমরা দেখলাম अरे उसका कुछ पति का लफड़ा है क्या? नहीं, पति को भी पता चलना चाहिए कितनी कमाई होती है। কি বলবো, মাঝের সিট 2021-22 এবং এটা C1 কোচ, ড্রাইভার্স কেবিন, লোকো পাইলট কেবিনে আমরা আপাতত যাচ্ছি নিউ দিল্লির পথে। সেখান থেকে আমাদের রাজধানী এক্সপ্রেস আছে, সেটা ধরে ফাইনালি কাটরা স্টেশন ছেড়ে আমাদের ট্রেন একটা যাত্রা শুরু করলো দিল্লির পথে, নিউ দিল্লির পথে। শ্রীমাতা বৈষ্ণো দেবী কাটরাকে বিদায় জানিয়ে আমরা আপাতত চললাম নিউ দিল্লির পথে। আমার বৈষ্ণব দেবী দর্শন করে 6-7 দিন চলে
ফাইনালি আমরা এসেছি জম্মু তাওয়াই এবং প্রচুর লোকজন উঠছে ট্রেনের মধ্যে। জল কোথায়? আমরা আপাতত এলাম আম্বালা ক্যান্টনমেন্টে এবং আমাদের ট্রেন কাটরা থেকে নিউ দিল্লির যে কটা স্টপেজ আছে, দিল্লির আগে এটাই লাস্ট স্টপেজ, এরপর সোজা নিউ দিল্লি গিয়ে আমাদের ট্রেন থামবে। আমরা এখন নিউ দিল্লি স্টেশনে ঢুকছি। আর কিছু সময়ের মধ্যেই আমরা নিউ দিল্লিতে প্রবেশ করব এবং সেখান থেকে আজ 4:45-এ আমাদের রাজধানী এক্সপ্রেস আছে, যেটা ধরে আমরা বাড়ির পথে রওনা দেব। ফাইনালি আমরা এসে পৌঁছলাম নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে। আমরা এখন আছি নিউ দিল্লি স্টেশনে। নিউ দিল্লি স্টেশনের বাইরে একটু এসেছিলাম খাওয়া দাওয়া করার জন্য। আমাদের ট্রেন রয়েছে 4:50-এ, দিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেস। আমরা সেই টাইম ট্রেনটা ধরবো। আপাতত ঘড়ি কাটা 3:30 বাজে, দেখা যাক কোন প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছে, আমরা সেদিকে এগিয়ে যাব। ফাইনালি নিউ দিল্লি স্টেশনে 14 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন হাওড়া রাজধানী চলে এসেছে। নিউ দিল্লি টু হাওড়া রাজধানী এক্সপ্রেস আমরা তো প্ল্যাটফর্মে চলে এসেছে। এবার বাড়ি ফেরার পালা। খানিকটা আবেগপ্রবণ, অনেকটা অক্সিজেন নিয়ে বাড়ি ফিরতে পারবো। আমাদের বুকিং রয়েছে B3-তে। অবশেষে হাওড়া রাজধানীতে আমরা উঠবো এবং 4:50 এদের নিউ দিল্লি স্টেশন ছেড়ে যাবো। ফাইনালি আমাদের ট্রেন নিউ দিল্লি স্টেশন থেকে বেরিয়ে আপাতত হাওড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। আমরা দূর থেকে দিল্লি মেট্রোর লাইন দেখতে পাচ্ছি। রাজধানী এক্সপ্রেস চলতে চলতেই হঠাৎ চোখে পড়লো আমাদের ঠিক রেল লাইনের পাশ দিয়ে গেছে ডেডিকেটেড ফ্রেট করিডোর, যেটা আমাদের দেশের ব্যবসা বাণিজ্যের মানচিত্রকে সম্পূর্ণ বদলে ফেলার জন্যই করা হয়েছে। এই হচ্ছে ডেডিকেটেড ফ্রেট করিডোরের লাইন। বর্ধমান পেরিয়ে রাজধানী এখন চলেছে হাওড়ার পথে। দূর থেকে মাঝে মধ্যেই উঁকি দিচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, তার সাথে সবুজ ধানের ক্ষেত, মেঘলা আকাশ এবং মাঝে মধ্যে টুকটাক বৃষ্টি। এক অদ্ভুত অনুভূতি, যেটাকে সঙ্গী করে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি হাওড়া স্টেশনের দিকে। এবং আমাদের আজকের যে এই জার্নি রাজধানী এক্সপ্রেসের, সেটা সমাপ্ত হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে। রেনকোট এখান থেকে পরে নিয়ে গেছিলাম আপ টু অমরনাথ বাবা বর্ফানি দর্শনের জন্য। সারা রাস্তা পুরো জম্মু কাশ্মীর থেকে একদম রাজধানী এক্সপ্রেসে কোথাও কি কাজে লাগেনি, তবে প্রথমবারের জন্য মনে হচ্ছে বাড়ির সামনে এসে রেনকোট পরতে হবে, কারণ শুনলাম বাড়ির কাছাকাছি খুব ভালো বৃষ্টি হচ্ছে। যাই হোক, আবহাওয়া খুব সুন্দর, মনোরম, একদম সুন্দর একটা পরিবেশ, সুন্দর প্রস্তুতি নিয়ে আমরা ফিরছি বাড়ির পথে। আমরা ফিরছি রাজধানী এক্সপ্রেসে। আমরা বেরোচ্ছি এখন কামারকুণ্ডু এবং ওপর দিয়ে চলে গেছে হাওড়া তারকেশ্বর লাইন, যেটা আমাদের কাছে খুব স্মৃতির কারণ। প্রতিদিন এই লাইনে আমাদের যাতায়াত করতে হয় চাকরি সূত্রে।
তাই এই মুহূর্তটাকে ফ্রেমবন্দি করলাম। ফাইনালি আমাদের ট্রেন হাওড়া ঢুকছে। এখানে আকাশ মেঘলা এবং বৃষ্টি পড়ছে। আমরা আপাতত ইএমইউ কারশেড সেটা ক্রস করছি। ট্রেনটা খুব সুন্দরভাবে বাঁক নিয়ে হাওড়া স্টেশনে ঢুকছে। আমরা হাওড়া স্টেশন এসে পৌঁছালাম। পাশে দাঁড়িয়ে রয়েছে অমৃতসর মেল। হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে এবং এখানেই আমাদের হাওড়া রাজধানীর যে জার্নি সেটা সমাপ্ত হচ্ছে। কবিগুরুর কথায় যদি বলি, শেষ হয়েও হইল না শেষ। হ্যাঁ, আমাদের অমরনাথ যাত্রার এই যে পর্বগুলো আপনারা দেখেছেন, এই কদিনে আমরা যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি, যে আনন্দ, যে দৃশ্য আমরা দেখেছি, তা সত্যি বলার মতো ভাষা আমাদের কাছে নেই। তবে এটুকু রসদ নিয়েই এবছরের মতো আমরা যাত্রা এখানেই সমাপ্ত করলাম। ফিরে আসবো আবারও নতুন বছরে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে। ততদিন ভালো থাকবেন, দেখা হবে খুব শীঘ্রই। নমস্কার।